সকল ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রচুর শীত পড়ছে, শীত লাগছে, তারপরও কেন যেন ঘুম আসছে না। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমরা এমনই একটি অবস্থায় বাস করি, ডিউটি শেষে বাড়ি আসার পরেই আর যেন সেই কষ্টের সীমা আমাদের পের হতে চায় না। আমরা এতটা কষ্টেই বসবাস করি, যেটা বলাটা খুবই দুর্লভ বিষয়। অসুস্থ শরীরে ওষুধ কিনতে পারি না, নিজের ট্রিটমেন্টের কথা ভুলেই যাই। পরিবার পরিজন নিয়ে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যেন এতটাই কষ্টে আছি, যেটা বলার মতন ভাষা মুখে নেই। তারপর আল্লাহ পাকের কাছে বলবো, মহান আল্লাহ পাক যেন এই গ্রাম পুলিশ বাহিনীর সকল পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য ধরার তৌফিক দেন। আমরা যেন ধৈর্য সহকারে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে পারি। আসলে ধৈর্য যে আর মানে না। পাওনাদার যখন পাওনার টাকার জন্য বিভিন্ন ভাষায় কথা বলে, তখন এই জীবনটা মুহূর্তেই মনে চায় যে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নেই, আসলে আর পারছি না। যখন কাজে থাকি, লোকজনের মাঝে থাকি, কিছুক্ষণ সময়ের জন্য হলেও পরিবারের সদস্যদের সেই আর্তনাদ কষ্টগুলো থেকে কিছুটা দূরে থাকি। শুধুমাত্র পরিবারের সদস্যদের যখন আর্তনাদগুলো দেখি, নিজের কাছে এতটাই অপরাধী মনে হয় যে মানবকুলে জন্ম নিয়েই মনে হয় অপরাধ করেছি। কারণ যে ভাবনা থেকে আজ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলাম, আজকে সেটাই যেন আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে এই গ্রাম পুলিশের চাকরিটাই। কারণ যে চাকরির মাধ্যমে সৎভাবে নিজের পরিবার পরিজন নিয়ে তিনবেলা ডাল ভাত খাবো, সমাজের মানুষের, রাষ্ট্রের সেবা করে যাব, এই ব্রত করেই এই চাকরিটা নিয়েছিলাম, এই শপথটা করেই চাকরি নিয়েছিলাম যে যে কোনো পরিস্থিতিতেই যেন আমি রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবো। এটা আমার জন্য অনেক বড় কিছু। আজকে সেই ভাবনাটা যেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পরিবারে কাল হয়ে দাঁড়িয়েছে, এবং গ্রাম পুলিশ সদস্যরা আজকে সর্বোচ্চ অপরাধী হিসেবে চিহ্নিতই হয়েছে এই গ্রাম পুলিশে চাকরি নেয়ার কারণে। কারণ পরিবার পরিজন সকলেই কোনোভাবেই মানতে রাজি না যে আমরা যে বেতন পাই, এই বেতন আমরা পেয়ে থাকি। তারা বলে যে আপনি তো গ্রাম পুলিশ, আপনি তো পুলিশের অংশ, তো আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করে কেন আপনি রাষ্ট্রীয় কর্মচারীর সেই মর্যাদাটা আপনারা পাচ্ছেন না? এটা তারা বিশ্বাস করতে রাজি না। যখন বলি বেতন 6,500,
7,000 টাকা, তখন তারা মানতে রাজি না। যে বর্তমান একজন রিক্সা চালকও মাস গেলে অনায়াসেই 15,000 টাকা ইনকাম করতে পারে, সেখানে গ্রাম পুলিশ সদস্যরা মাত্র পায় 6,500 7,000 টাকা। একটা রিক্সা চালকের পরিবারের চাইতেও গ্রাম পুলিশ সদস্যরা হাজার গুণ কষ্টে বেশি আছে, যা বলার মতন নয়। আমরা যখন অফিসে যাই, বিভিন্ন জায়গায় যাই, পোশাকটা সুন্দরভাবে ধোয়া থাকতে হয়, নিজেকে পরিচ্ছন্ন রাখতে হয়। আসলে আপনি যেখানেই যাবেন সেখানেই টাকা। এই টাকার অভাবে গ্রাম পুলিশ সদস্যরা এখন বিষ কিনে যে খাবে, সে বিষ কেনার টাকাটাও নেই একজন গ্রাম পুলিশ সদস্যর পরিবারে। তারপরেও আপনাদের সকলের কাছেই বলবো, আপনারা সকলে নিজেদের অধিকারটা ফিরে পাওয়ার জন্য আইনের প্রতি আস্থা রেখে আদালতের কাজটা শেষ করেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে আমাদের অনুরোধ, গ্রাম পুলিশ সদস্যদের দীর্ঘ জীবনের এই কষ্টের জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি দ্রুত যেন বাস্তবায়ন করা হয়। আমরা আর পারছি না। আইনে বলা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কখনোই আন্দোলনে যেতে পারে না। এটা আপনাদেরই কথা, আপনাদের সংবিধানেরই কথা। তাই তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল হয়ে সেই 17 সাল থেকে এ পর্যন্ত 19 সালে রায় পাওয়ার পরে প্রায় 21 সালে যা হয়তো আপিল হয়েছে, প্রায় তো 4টা বছর চলে গেল। আমরা তো এখন আদালতে যাওয়ার মতন সেই অর্থটুকু আমাদের কাছে নেই। আমরা যেতে পারছি না, আদালত পরিচালনা করতে পারছি না। কি করে গ্রাম পুলিশ বাহিনীর এই দীর্ঘ যে ঋণের বোঝা, সে ঋণ থেকে কিভাবে গ্রাম পুলিশ সদস্যরা মুক্তি পাবে? কিভাবে গ্রাম পুলিশ বাহিনীর পরিবারের সদস্যরা 3 বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে? রাষ্ট্রের ঊর্ধ্বতন সকল মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ, এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, এভাবে যদি আমরা শুধু ঘরেই বসে থাকি, আদালতের কাজটা শেষ হবে না, গ্রাম পুলিশের স্বপ্নও পূরণ হবে না। আমিরুল রহমান ভাই, মোস্তফা কামাল ভাই বলেছে সুখবর, সেই সুখবরটা তার কাছে জানবেন, আমার কাছে তো জেনে লাভ নেই, কারণ আমি তো আপনাদের বলি নাই ভাই। কারণ আপনাদেরকে সুখবর দেওয়ার মতন শক্তি আমার নাই। যদি সুখবর দিতে হয় অবশ্যই আদালত দেবে, রাষ্ট্র দেবে। রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি মহোদয়ই হয়তোবা তার মুখ দিয়েই এই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়নের কথাটি আসতে পারে। আমরা তো সুসংবাদ দিতে পারি না ভাই। আমরা ভুক্তভোগী, দীর্ঘদিন যাবৎ আদালতের দ্বারস্থ হয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরছি। কোন মহোদয়ের মাধ্যমে যেন গ্রাম পুলিশের এই দীর্ঘদিনের পাপের জীবন থেকে মুক্তি পাবে, দাসত্ব থেকে মুক্তি পাবে। আর তো ভালো লাগে না। আব্দুর রহমান ভাই, ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ভাই, বেঁচে আছি। অসুস্থ ভাইয়া, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। জি ভাই। মারুফ হাসান ভাই, ওয়ালাইকুম সালাম, নতুন বছরের শুভেচ্ছা রইল। আলহামদুলিল্লাহ ভাই, আপনার প্রতিও নতুন বছরের শুভেচ্ছা রইল। আগামীকাল রবিবার, সোমবার দিন ঢাকায় যেতে হবে। তো ঢাকায় যাওয়ার মতন কোনো পরিস্থিতি আমার কাছে নেই। কালকে
আজকে এই যে আজকের দিনটি আমি কয়েকজনের কাছে এই হাত পেতেছি, বলেছি ভাই আমাকে হাওলাত দেন পর্যন্ত, তো কেউই একটি টাকা দেয়নি। আমি হয়তো আপনারা দেখেন হাসি মুখেই আমি চলাফেরা করি, কিন্তু শারীরিক অসুস্থতা, আমি বসে আছি, খুব কষ্ট হচ্ছে আমার বসে থাকতে, তারপরেও বসে আছি। তো হয়তোবা জীবনে কি ভুল করেছি জানি না, গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের এই স্বপ্নটা দেখেই এটাকে বাস্তবায়ন করার জন্যই নিজের জীবনের সর্বোচ্চ সময় এই বাহিনীর পিছনে দিয়েছি, পরিবার পরিজনের পিছনে সময় দিতে পারিনি। তাই হয়তো বা কোনো টাইমে আপনাদের মাঝ থেকে হারিয়ে যাই, চলে যাই না ফেরার দেশে, ক্ষমা করে দিয়েন আপনারা। আপনারা যদি এগিয়ে না আসেন আমার দ্বারা সম্ভব না আর, কারণ আগামীকাল রবিবার, সোমবারে আমার ঢাকা যাওয়ার মতন কোনো রকমই কোনো ব্যবস্থা আমার কাছে নেই। কোনো সহৃদয়বান ব্যক্তি বা কোনো গ্রাম পুলিশ সদস্যরা যদি এগিয়ে আসেন, যদি খরচার টাকাটা অন্তত পাঠান, তাহলেই হয়তো ঢাকা যেতে পারবো, তাছাড়া কিন্তু যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। আপনাদের কাছে সরাসরি বলছি, আপনারা কেউ আমাকে দায়ী করবেন না, আমি আর পারছি না, আমি এভাবে আর পারবো না। কারণ আমি সর্বশান্ত হয়ে গেছি ভাই। আপনারা জানেন কিছুদিন আগেও আইনজীবী নিয়োগ দিতে হয়েছে, তো সবাই বাড়িতে বসে বসে শুধুমাত্র সময়ক্ষণ জিজ্ঞেস করছেন, জানছেন কবে শুনানি হবে, কবে কি হবে। তো জানি না ভাই, কবে কোন দিন কী হবে সেটা মহান স্রষ্টাই জানে, আমি বলতে পারবো না। তো আল্লাপাক যদি ইচ্ছা করে, আপনারা যদি চেষ্টা করেন তাহলেই হয়তো হবে, তাছাড়া সম্ভব নয়। তবে মহান আল্লাপাক জানি না কবে কোন দিন তার পছন্দ হবে, বা সেদিন ডাক দিলে তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তবে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আদালতের আপিল ডিভিশনের কাজটা আপনারা শেষ করবেন। কারণ আজকে আপনাদের সাথে এই যে কথা বলছি, কালকে যে আবার কথা বলতে পারবো, আপনাদের মাঝে থাকতে পারবো, এটার কিন্তু গ্যারান্টি আমার নাই। প্রতিটি মানুষই স্রষ্টার ডাকে যেতে হবে, কিন্তু আসলে যার যার শারীরিক পরিস্থিতিটা তারাই জানেন। তো আমি আমার শারীরিক কন্ডিশন থেকে এইটুকুই বলতে পারি, কারণ অর্থহীন পরিবারের মাঝে বোঝা হয়ে থাকার চাইতে অপ্রিয় হলেও সত্য, একবার কাঁদিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে চিরতরে বিদায় নেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের নেই। কারো কাছে বলতে পারি না এই কষ্টের কথা, এই যন্ত্রণার কথা। তো হয়তো বা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই সকলকে কিছুক্ষণ সময়ের জন্য হলেও চোখের পানিতে ভাসিয়ে দিয়ে হয়তোবা চলে যেতে হবে না ফেরার দেশে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে দোয়া করবেন, অন্তত ভাই বন্ধু হিসেবে ক্ষমা করে দিবেন। সকলে ভালো থাকবেন। ভালো লাগে না ভাই, আপনারা সকলেই ভালো থাকবেন। উজ্জ্বল খানকে সাহায্য করতে আপনাদের বলিনি, আপনাদের মামলাটা আপনারা শেষ করুন। উজ্জ্বল খান আপনাদের কাছে ভিক্ষার হাত পাতেননি, আপনার মামলাটা আপনাদের শেষ করার জন্যই অনুরোধ করছে।
হয়তো একদিন চিকিৎসাটাও করাতে পারি না ভাই, এর চাইতে হতভাগ্য জীবন নিয়ে না থাকাই ভালো। মানব ভাই ধন্যবাদ, ভালো থাকবেন। রাসেল ভাই আসলে ভালো লাগে না, মনের কষ্টে হয়তো লাইভে একটু আসলাম, ভালো লাগে না ভাই। প্রতিদিন শত শত নাম্বার থেকে ফোন আসে, ভাই আমাদের খবর কি? তাদের কাছে যখনই বলি যে ভাই খবর তৈরি করতে তো অর্থের প্রয়োজন, আদালতে তো টাকা ছাড়া কোনো কাজ হয় না, তারা পরামর্শ দেন আপনি উপজেলা সভাপতি জেলা সভাপতি বরাবর চিঠি পাঠান, আমরা টাকা দেব। ভাই আমি কোনো জেলা উপজেলায় আজ পর্যন্ত রিট কমিটি দেই নেই ভাই, কার কাছে চিঠি দেবো বলেন? এর জন্যই ভাই ভালো লাগে না। তো যাই হোক, ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। হয়তো বা গ্রাম পুলিশের কল্যাণের জন্য যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি 2014 সাল থেকে, নিজের অর্থ দিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে ভালো লাগে না আর। সবাই ভালো সংবাদের জন্য ফোন দেয়, আমি কারো ভালো সংবাদ দিতে পারছি না ভাই। উজ্জ্বল হোসেন ভাই, আসলে এত রাতে লাইভ ভালো লাগতেছিল না, শরীরটা খুব খারাপ, অসুস্থ বোধ করছি। যে অসুস্থর কথা আসলে সকলের কাছে বলার মতন না। পরিবার, আমার পরিবারটাকে আমি শেষ করে দিছি ভাই। রাসেল ভাই ভালো থাকবেন, আপনারা কেউ মনে কষ্ট নেন না, আমার কারণে যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দিয়েন। হয়তোবা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছি এবং গ্রাম পুলিশের স্বপ্নটা পূরণ করার জন্য যে শ্রমটা দরকার, যেই অর্গানাইজটা দরকার, এই মুহূর্তে হয়তোবা আমার দ্বারা সেটা আর সম্ভব হয়ে উঠছে না, এই কারণেই হয়তোবা এই কষ্টটা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। সালাম ভাই। সবাই আসলে আমার লাইভে ভাই অনেকে দেখেছি কমেন্ট করতে, এই লাইভ থেকেই বলেছে ভাই সকাল হলে দেখেন আপনার নাম্বারে আমি 1000 টাকা পাঠিয়ে দেব। এরকম কত মানুষ কত কমেন্ট করেছে, আসলে বাস্তবে সেই মানুষদের কোনোদিন আমি পাশে পাইনি ভাই। ফোন দিয়ে বলেও নাই যে ভাই 1000 টাকা দিতে চাইছিলাম, 500 টাকা দিতে চাইছিলাম, 2000 টাকা দিতে চাইছিলাম, দিতে পারি নাই ভাই, কিছু মনে করেন না, এই কথাটা বলে নাই। কোনো দিনকার জন্য 1 মিনিট ফোনও দেয় নাই। তো আসলে সোশ্যাল মিডিয়ায় যত যা বলা যায় রিয়েলে বাস্তবে তা করা সম্ভব নয়।
আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে নিজেকে অনেকটাই মহান সাজি, মহান পরিচয় দেই, কিন্তু আমি সেই 14 সাল থেকে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে, হ্যাঁ, কিছু ভাই বিরাদার আছে যারা এগিয়ে এসেছে। না ভাই, কোনো জেলায় আমি যাব না ভাই। আর রফিকুল ভাই, আমি কোনো জেলায় কোনো কমিটিও দিইনি, এবং আমি কোনো জেলায় 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 গিয়ে অন্য নেতাদের মতন অর্থ কালেকশনের জন্য আমি যাইনি, যাবও না কখনো। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণ হোক, তারপরে দেখা যাক। সোহাগ মোল্লা ভাই, আসলে আপনারা, আমি কাঁদলে আপনারা কি করবেন? যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের জায়গার থেকে আমি একটা কথা বলি, শোনেন। এই গ্রাম পুলিশের চাকরি নিয়েছেন জাতীয়করণের জন্য। আমি যে 14 সাল থেকে দৌড়ঝাঁপ করছি, এবং 17 সালে রিড করার পরে প্রতি সপ্তাহে ঢাকায় যাওয়া লাগে। ভাই, প্রতি সপ্তাহে ঢাকায় গেলে আপনারা 17 সাল থেকে একটু হিসাব করুন তো, এখন পর্যন্ত কত লক্ষ টাকা শুধু গেছে গাড়ি ভাড়া। ভাই, হাইকোর্টের রায়টি জমি বিক্রি করে এনেছিলাম ভাই। আপনারা আজকে যে বেতনটা পাচ্ছেন 6,500 7,000 টাকা, এই বেতনটাও তৎকালীন মন্ত্রীর কাছ থেকে আনতে পেরেছিলাম ভাই, কিন্তু বিনিময়ে কেউ তো আমার জমিটা ফিরিয়ে দেয়নি ভাই, কেউ পাশে দাঁড়ায় নেই ভাই। তো আসলে আমার পরিবার পরিজন, আমার কান্না ছাড়া তো কিছু নেই ভাই, কারণ পরিবারকে ঠকিয়েছি আমি। আপনারা তো ঠকেননি, কাউকে ঠকান নাই। আপনারা তো আদালতের জন্য এবং গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য নিজের জমি বিক্রি করেন নাই ভাই, সুদে টাকা নেন নাই, বছরকে বছর পরিবার পরিজন ফেলে ঢাকায় পড়ে থাকেন নাই। যে কারণে কান্না ছাড়া তো আমার কিছু নেই ভাই, কান্নাই তো আমার জীবন, কান্নাই আমার সম্ভব। যাই হোক, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ এই আগের মতন হয়তো বা সেই মামলার অর্গানাইজ আমি করতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নেই ভাই। ওষুধ কিনে ওষুধটা যে খাবো, সেই ব্যবস্থাটাই আমার কাছে নাই। তাহলে আমি কি করে ঢাকা যাব, কি করে আদালতে গেলে সেকশনে আইনজীবী সহকারী অনেকেরই ভাই বিভিন্ন খরচা আছে যেগুলো দিতে হয় প্রতিটা সপ্তাহে, কিন্তু আমার দ্বারায় আমি যে ঢাকা যাবো সেই ভাড়ার টাকাটাই নেই ভাই। তাহলে আমি ঢাকা যাব কি করে? এর জন্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হয়তো বা আমি আমার জায়গা থেকে যদি আর ঢাকা না যেতে পারি, যদি এই মামলার কাজ না করতে পারি, তাহলে আপনারা ক্ষমা করে দিয়েন। অন্তত আপনারা এই মামলাটা শেষ করুন, এটা আমার করজোরে অনুরোধ আপনাদের কাছে। ভালো থাকবেন। লাইভ থেকে বিদায় নিচ্ছি, ভালো লাগছে না ভাইয়া। আসলাম, বুকের মাঝে অনেক কষ্ট হচ্ছে ভাইয়া, যা বলার মতন ভাষা আমার নাই।
যাই হোক, অনেক রাতে জি রফিকুল ভাই আমার জেলায় আসছিল। আমি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে একটি আবেদন করেছি। আমার যতটুকু সম্ভব ছিল ভাই আমি সবটাই চেষ্টা করেছি। হয়তো বা সামনে সেই সুযোগটা বা সময়টা আর আমার নেই, কারণ দৌড়ঝাঁপ করতে টাকা লাগে ভাই। আমি এতটাই ঋণগ্রস্ত, এতটাই সমস্যাগ্রস্তর মধ্যে আছি, কারণ এই মামলা চালাতে কেউ সহযোগিতার হাত বাড়ায়নি। আমার কিছু ভাইয়েরা ছাড়া সবাই জাতীয়করণ চায়, এগিয়ে আসে না। সবাই সান্ত্বনা দেয়, পাশে এসে দাঁড়ায় না। মুখে অনেক কিছুই বলে, পাশে থাকে না। আজকে অর্থের কারণে হয়তো বা আদালতে যাওয়া আমার সম্ভব হবে না। তো আপনাদের যাদের আছে আপনারা আদালতে যাবেন, আইনজীবীদের সাথে যোগাযোগ করে অন্তত মামলাটা শেষ করুন। এটা আমার শেষ আকুতি আপনাদের সকলের কাছে। যদি পরিবার পরিজন নিয়ে বাঁচতে হয় তাহলে আদালতের আপিল ডিভিশনের রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটা শেষ করতে হবে আমাদের, আর কোনো রাস্তা নেই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাই হিসেবে, বন্ধু হিসেবে, কারো হয়তোবা দূর সম্পর্কের মানুষ হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আর কথা বলতে পারছি না, কেন যেন ভালো লাগছে না ভাই। মনের অজান্তেই এতটা কষ্ট লাগছে, যে কষ্টটা আসলে দেখাবো কাকে। জি আমিরুল খান ভাই, কথা সঠিক। আসলে জীবনে যেন প্রতিটা পদক্ষেপই ভুল ছিল, এমনটাই মনে হয়। জি মারুফ ভাই, আপনি তো অনেকবারই চেষ্টা করেছেন, পাশে ছিলেন গ্রাম পুলিশের। এই লাইভের মাধ্যমে মারুফ ভাইয়ের কাছে একটি কথাই বলবো, ভাই সুপ্রিম কোর্টটা একটু শেষ করেন না ভাই আপনারা। আমি আর পারছি না ভাই, আমার ঢাকায় যাওয়ার মতন কোনো অ্যাবিলিটি নাই ভাই। আমি সোমবারে যেতে পারছি না, আমার চিকিৎসার জন্য আমি ওষুধ পর্যন্ত এনে খেতে পারছি না ভাই। তো আপনাদের কাছে অনুরোধ, আপিল ডিভিশনটা শেষ করেন ভাই। আপিল ডিভিশন শেষ না হলে গ্রাম পুলিশের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কষ্ট কষ্টই থেকে যাবে, মুক্তি পাওয়া হবে না সেই অভিশাপ থেকে ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাস মনে মারুফ ভাই, ধন্যবাদ আপনাকে। ইলিয়াস ভাই, আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। আপনারা সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।